Welcome to my channel Fun with Physics. তো আমরা ক্লাস 11 এর জিপিএম পার্টের ফার্স্ট চ্যাপ্টার ইলাস্টিসিটি পড়া হয়ে গেছে। আজকে আমরা জিপিএম ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স, উদ্দস্থিতিবিদ্যা। যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার পড়ার আগে আপনাকে জানতে হবে যে হাইড্রোস্ট্যাটিক্স কি। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি যে আমাদের ফিজিক্সের যেমন সায়েন্সের একটা খুবই গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে যেমন ফিজিক্স, তেমন ফিজিক্সের মধ্যে আবার কিছু ডিপার্টমেন্ট আছে। যেমন ফিজিক্সের মধ্যেও আবার কিছু বিভাগ আছে। যেমন একটা বলি আমরা মেকানিক্স, যেটা বলবিজ্ঞান, ক্লাস 11-এ আছে। তারপর জিপিএম মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এটাও আছে আমাদের। তারপর আমরা যদি বলি থার্মোডাইনামিক্স, হিট, সাউন্ড, অসিলেশন, এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন। তারপর এদিকে ক্লাস 12-এর মধ্যে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি। ওর মধ্যেও আবার ইলেকট্রনিক্স আছে, মডার্ন ফিজিক্স আছে, লাইট আছে, ম্যাগনেটিজম আছে, হ্যাঁ, ইলেকট্রোডাইনামিক্সের ভাগগুলো। ঠিক সেরকমভাবে যে হাইড্রোস্ট্যাটিক্স বলতে বোঝায় যে ফিজিক্সের যে শাখায় প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করি। কি বললাম? যে প্রবাহী ধর্ম, প্রবাহী মানে যারা ফ্লুইড, কি বলি যে ফ্লুইড, যে প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করা হয়। যে ফিজিক্সের যে শাখায় প্রবাহী বা ফ্লুইডের ধর্ম নিয়ে বা ফ্লুইডের ক্যারেক্টার নিয়ে বা ফ্লুইডের অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করি, সেই শাখাকে আমরা কি বলি? হাইড্রোস্ট্যাটিক্স। তাই তো? ঠিক আছে। যে এবার তার আগে তাহলে জানতে হবে তাহলে প্রবাহী কারা। ঠিক আছে তো? তার মানে আমরা হাইড্রোস্ট্যাটিক্স বলতে বোঝাই যে ফিজিক্সের যে শাখায় প্রবাহীর ধর্ম নিয়ে আলোচনা করা হয়, বা প্রবাহী এরকম ধর্ম কেন হচ্ছে, যে ইত্যাদিকে আমরা এই শাখার আন্ডারে করি, তাকেই আমরা কি বলি? যে হাইড্রোস্ট্যাটিক্স। ঠিক আছে। যে যেমন যদি এক্সাম্পল দিই, যে যদি বলা হয় যে কেউ হাইড্রোস্ট্যাটিক্সের উপরে পিএইচডি করেছে, তার মানে উনি এই প্রবাহীর ধর্ম নিয়ে উনি রিসার্চ করেছেন। তাই তো? এটা ব্যাপার। তাহলে প্রবাহী কাদের বলে? যে প্রবাহী বলতে বোঝায় যে সব পদার্থকে, আমাদের কি পদার্থবিদ্যা কিন্তু, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা আমাদের পদার্থবিদ্যা। তাহলে আমরা মেন কি করব? মেন করব পদার্থ নিয়ে আলোচনা করব, এবং পদার্থ শক্তির মধ্যে আমরা রিলেশন বুঝবো। তাহলে এই পদার্থের মধ্যে কি আবার কিছু কিছু আছে পদার্থ যারা হচ্ছে ফ্লুইড, মানে যারা প্রবাহী, আমরা তাদের এবার ধর্মকার বিশেষ করে আমরা গুরুত্ব দেবো। তাহলে প্রবাহী কারা? তাহলে একমাত্র এই প্রবাহী বলতে বোঝায় যে তরল এবং গ্যাস, এই তরল এবং এই গ্যাসকেই কি বলা হয়? যে ফ্লুইড। যে তরল এবং গ্যাসকে আমরা ফ্লুইড কেন বলি? যে অ্যাকচুয়ালি এই তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের উপর যদি খুবই অল্প পরিমাণে যদি বাহ্যিক যদি স্পর্শকীয় বল বা এরকম যে কোনো বল যদি প্রয়োগ করি, তাহলে কি? তাহলে ওই তরল এবং গ্যাস ওই প্রযুক্ত বাহ্যিক স্পর্শকীয় বলের এগেইনস্টে কোনো তেমন বাধাদান করতে পারে না। অর্থাৎ এই তরল এবং গ্যাসকে যদি অল্প সামান্য হলেও যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তাহলে এই তরল এবং গ্যাস কি ওরা সহজেই প্রবাহিত হতে পারবে। কেন পারবে? কারণ অ্যাকচুয়ালি যে আমরা কি জানি, যে তোমরা এখনো জানো, এই পর্যন্ত তোমরা জানো যে পদার্থ তিন প্রকার। একটা কি বলি? সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। তাই তো? যে কি বলি? যে কঠিন, তরল, গ্যাস। তাই কঠিন পদার্থের মধ্যে প্রত্যেকটা কণার মধ্যে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন খুব বেশি, মানে ওদের মধ্যে কি যে আন্তঃনৈবিক আকর্ষণ খুব বেশি। মানে বেশি হওয়ার জন্য ওদের উপর কি বাহ্যিক বল প্রয়োগ করলেও ওরা কি সহজে কি একে অপরের কণাকে ওরা ছাড়তে চায় না। ফলে কি ছাড়তে না ছাড়ার জন্য, মানে না ছাড়ার জন্য, তাহলে প্রত্যেকটা কণা কি ওরা স্মুথলি প্রবাহিত হতে পারে না। এবং তরল এবং গ্যাস কি? তরল এবং গ্যাসের সঙ্গে যদি কঠিনের যদি আমি কম্পেয়ার করি, তাহলে বোঝা যাবে যে কঠিনের সাপেক্ষে তরল এবং গ্যাসের ওই ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুবই কম। ফলে ওকে কি বাহ্যিক বল প্রয়োগ
করার দরকারই নাই, যে তরলের ধর্মই কি, যে উচ্চ জায়গা থেকে নিচে আসে, তাই তো, যে উঁচু থেকে নিচে নিচে আসে। এবং গ্যাসও কি, যে গ্যাস যদি প্রবাহিত হয় তাহলে কিভাবে যায়, যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যায়। কেন, অ্যাকচুয়ালি কি, যে গ্যাস এবং তরল পদার্থের মধ্যে ওই ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুবই কম। সেই জন্য এই তরল এবং কি গ্যাসীয় পদার্থকে অল্প সামান্য বাহ্যিক স্পর্শকীয় বলের প্রয়োগে কি আমরা সহজে প্রবাহিত করতে পারি। সেই জন্য এবং তরল এবং গ্যাসীয় পদার্থকে যেহেতু খুবই অল্প সামান্য বাহ্যিক বলের সাহায্যে আমরা সহজেই একে প্রবাহিত করতে পারি, সেহেতু তরল এবং গ্যাসকে আমরা কি বলি, যে প্রবাহী, যে কি বলে ফ্লুইড। হ্যাঁ, যে কঠিন কিন্তু ফ্লুইড না। কেন, অ্যাকচুয়ালি আমি যদি রাখি যে যদি এটা আমার একটা কঠিন পদার্থ আছে, তাহলে এই কঠিন পদার্থ যদি আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করি, তাহলে এই কঠিন পদার্থ কি গলে যাবে বা গলে গিয়ে কেউ প্রবাহিত হবে না, তাই তো। তুমি যদি দেখো, যদি আমি একটা রিয়েল একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বরফের টুকরো রাখা আছে, একটা বরফের টুকরো রাখা আছে। এবার এই বরফের টুকরো কিন্তু নিজে নিজে কিন্তু ভাঙছে না, এই বরফের টুকরো ওই বাহ্যিক লিন তাপ শোষণ করে তারপর কি ওই বরফের টুকরো, বরফ যখন জলে যখন কনভার্ট হচ্ছে, তখন ওই জল কি কারো সাহায্য না নিয়েই বা অল্প যদি বাহ্যিক বল প্রয়োগ করে তাতে কি ও প্রবাহিত হবে। বুঝা গেল, যে যখন ছিল কঠিন বরফ, তাহলে কঠিন বরফ নিজে একা একাই কিন্তু প্রবাহিত হতে পারছিল না, কিন্তু যখনই ও যখন কি হলো, যখন ওই হিট গ্রহণের জন্য যখন জলে পরিণত হলো, তখন কি দেখবে ওই জল কিন্তু কারো সাহায্য ছাড়াই বা অল্প সময় নাকি বাহ্যিক বল প্রয়োগ করলে কি ও কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং আরো যদি আমি হিট দিই তাহলে কি হবে, ওই তরল আবার গ্যাস হয়ে যাবে, তাহলে কি, তাহলে গ্যাস হওয়ার পর কি তারপর ও আবার নিজে নিজে কি প্রবাহিত হতে শুরু করবে। সেই জন্য এই তরল এবং গ্যাসকে আমরা কি বলি, যে প্রবাহী। এবং এই প্রবাহী ধর্ম নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আমরা আলোচনা করি, যে হাইড্রোস্ট্যাটিক্স, তাই তো। ঠিক আছে, তাহলে প্রবাহী ছাড়া তরল এবং গ্যাসকে আমরা বলি প্রবাহী। এবং এর আগের চ্যাপ্টার মানে ইলাস্টিসিটি চ্যাপ্টারে যখন পড়িয়েছি, তখন তোমাদের মনে থাকার কথা যে পীড়ন এবং বিকৃতির আমি যে লেখচিত্র দেখিয়েছিলাম, পীড়ন এবং বিকৃতির যে লেখচিত্র দেখানো হয়েছিল, তাহলে সেক্ষেত্রে এটা কি ছিল, এটা ছিল আমাদের প্রথমে ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট। মানে ডি বলতে কি বোঝায়, এখানে কি ও অসহপীড়ন কাজ করেছে। এবং আমি এটাও বারবার করে বলে দিয়েছিলাম, এই অসহপীড়ন যদি অতিক্রম করে, তাহলে ওই পদার্থের মধ্যে প্রত্যেকটা কণার ডিসটেন্স বেড়ে যায়। কেন, বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, অসভার, তাহলে কি হবে, প্রত্যেকটা কণা কি ওদের কঠিন অবস্থার সাপেক্ষে অনেক দূরে ওদের ডিসটেন্স মানে কণাগুলো অবস্থান করবে। তাহলে ডি পয়েন্ট অতিক্রম করলেই ওই কণাগুলোর ডিসটেন্স বেড়ে যায়। ডিসটেন্স বেড়ে যাওয়ার জন্য ওই কঠিন পদার্থে যে আকর্ষণ হওয়ার কথা সেটা আর হয় না। সেই জন্য এই ডি পয়েন্ট অতিক্রম করার পর ওই কঠিনের মধ্যে একটা তরলের ধর্ম আসে। এবং আমি এটাই বলেছিলাম যে ডি পয়েন্ট অতিক্রম যদি করে দিই, তারপর আমি বাহ্যিক যদি প্রয়োগ নাও করি, তবুও কি ওই বস্তুর বিকৃতি হতেই থাকবে, তবুও কি ওর মধ্যে কি বিকৃতি হতেই থাকবে। দেখো যে এই যে দেখো এই ডি থেকে যখন ডি থেকে গ্রাফটা কেমন ছিল, এরকম ছিল। তাহলে ডি থেকে যখন ইতে যখন যাচ্ছে, তাহলে ডি থেকে ইতে যাওয়ার ক্ষেত্রে দেখো তো পীড়ন কি, পীড়ন কিন্তু আস্তে আস্তে নামছে, মানে পীড়ন নামছে বাট বিকৃতি বাড়ছে। তাহলে কেমন হয়ে গেল, যে বিপরীত না, যে আমরা কি জানি যে পীড়নও বাড়বে আবার বিকৃতিও বাড়বে, পীড়নও বাড়বে আবার বিকৃতিও বাড়বে। কিন্তু ডি থেকে ইতে কি হচ্ছে, যে পীড়ন কিন্তু কমছে, এই যে এখানে কি ছিল ম্যাক্সিমাম পীড়ন, আর এদিকে পীড়ন আস্তে আস্তে কমছে বাট বিকৃতি বাড়ছে। কেন, অ্যাকচুয়ালি ডি পয়েন্ট অতিক্রম করলেই ওই বস্তুর মধ্যে কণাগুলোর মধ্যে ডিসটেন্স বেড়ে যায়। তার ফলে কি ওই কঠিন পদার্থ তরলের ন্যায় তখন আচরণ করতে স্টার্ট করে দেয়। তার মানে এই ডি পয়েন্ট অতিক্রম করার পর কি আমার এক্সট্রা কোনো ফোর্স অ্যাপ্লাই করার দরকারই নাই। কেন, ও অলরেডি তরল হয়ে গেছে। মানে কি ওর মধ্যে কি যে ওই ফ্লুইডের ধর্ম চলে এসছে, তখন কি ও নিজেই ও বিকৃতি ঘটাতেই থাকবে, তারপরে কেউ আস্তে আস্তে ছিঁড়ে পড়ে যাবে। এটাই ভালো করে বলেছিলাম যে ডি পয়েন্ট পার করলে ওই বস্তুর মধ্যে তরলের ধর্ম আসবে, তখন কেউ প্রবাহিত আপনা আপনি হবে, বাহ্যিক বল প্রয়োগ না করলেও বিকৃতি ঘটবে।
তোমাদের শুধু কাজ হচ্ছে লিঙ্ক করা। তুমি যদি তুমি পড়ছো পদার্থবিদ্যা, তাহলে পদার্থবিদ্যায় তোমাকে প্রত্যেকটা পদার্থের ধর্মের মধ্যে তোমাকে লিঙ্ক করতে হবে। তুমি যখনই বুঝে যাবে বা লিঙ্ক যখনই করতে শিখবে, তখনই কিন্তু তোমাদের ফিজিক্সের বেশি ইন্টারেস্ট আসবে। এবং লিঙ্ক আমি করে দেবো, কিন্তু তোমাকেও না সেটা ভাবতে হবে। যেমন এই যে তরল কেন প্রবাহী, তার মানে কি, তাহলে এই কঠিন পারগুলো মানে কি, তাহলে ডি থেকে এটাতে কি হলো, তোমাদের প্রবাহী ধর্ম সৃষ্টি হলো। তাহলে এর সঙ্গে তুমি একে লিঙ্ক করতে পারো, তাহলে তোমাদের দুটাই বোঝার কোনো অসুবিধা হবে। ও তাহলে তো এটাই ঘটছে, ঠিক আছে, তাই তো। ডি অতিক্রম করলে মানে কি, তাহলে ও নিজে নিজে কি হলো, করতে মানে যে বিক্রি ঘটলো, বাহ্যিক বল মানে ছাড়াই। কেন? কারণ ওর মধ্যে কি হয়েছে, সেটা কার ক্ষেত্রে হবে, মানে তরল ক্ষেত্রে হবে। কারণ একমাত্র তরল কি, ফ্লুইড। তাহলে ডি থেকে ইতে আসার মধ্যে কি, মানে ডি পার করলে ওর মধ্যে একটা ফ্লুইড ধর্ম চলে আসে। তরলের জন্য কি, মানে তরলের ধর্মের জন্য ও বাহ্যিক বল প্রয়োগ না করা সত্ত্বেও ও প্রবাহিত হতে শুরু করে। তাহলে বোঝা গেল। তাহলে প্রবাহিকা, তরল এবং গ্যাস, এদের আমরা কি বলি, যে ফ্লুইড, এরা হচ্ছে আমাদের হচ্ছে প্রবাহী। ক্লিয়ার? ঠিক আছে। এবং এটাকে আমরা ধারণা করব যে উদ্ভিদবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স কি, যে ফিজিক্সের যে শাখায় প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করি, তাদের আমরা বলি যে সেই শাখাকে আমরা কি বলি, হাইড্রোস্ট্যাটিক্স। এবং প্রবাহিকারা তরল এবং গ্যাস। কঠিন কখনোই প্রবাহী না। কেন? কারণ কি, ওর মধ্যে একটা স্ট্রং মলিকুলার মানে স্ট্রং যে মলিকুলার ফোর্স ওখানে কাজ করছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স স্ট্রং। তাহলে তরল এবং গ্যাস কি আমাদের প্রবাহী। তার মানে এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র আমরা শুধু ডিসকাস করবো মানে তাকে নিয়ে, এই তরল এবং গ্যাসের ধর্ম নিয়ে এবং তার প্রবাহী নিয়ে মেন। ঠিক আছে। তাহলে এবার আমাকে নেক্সট জানতে হবে যে ঘনত্ব। নেক্সট জানতে হবে যে ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব মানে ডেনসিটি। তোমরা ক্লাস ছোট থেকেই পড়ে এসছো যে ঘনত্ব কি, যে ঘনত্ব বলতে কি বোঝায়, যে ভর বাই আয়তন। যে অ্যাকচুয়ালি এই ঘনত্বের মেন কনসেপ্টটা কোথা থেকে আসে, যে ঘনত্বের মেন কনসেপ্ট মানে কোথা থেকে আসে, যে এটা আছে ভি আয়তনের লোহার বল, আর এটা সেম আছে ওই একই মানে ভি আয়তনের হচ্ছে প্লাস্টিকের বল। এটা আছে ভি আয়তনের লোহার বল, এটা সেম ভি আয়তনের আছে প্লাস্টিকের বল। এবার তোমাকে দুটো বল তোমার হাতে দেওয়া হলো। এবার তুমি যদি হাতে নাও, এই যে আমাদের রাইট হ্যান্ডে কি আছে, লোহার বল আছে ভি আয়তনের, আর আমাদের লেফট হ্যান্ডে কি আছে, ভি আয়তনের আছে প্লাস্টিকের বল আছে। এবার যদি তোমাকে বলা হয় যে বলো তো কোন বল ভারী, কোন বল ভারী, যে এই বলেরও আয়তন ভি, এই বলেরও আয়তন ভি, তাহলে তোমার মনে হবে যে এই প্লাস্টিক বলের সাপেক্ষে এই লোহার বল কি বেশি ভারী। যে অ্যাকচুয়ালি কি দুটার ভর কি, মানে দুটার আয়তন কি আছে, দুটার আয়তন সেম আছে, দুটার আয়তন সেম, কিন্তু তবুও এই প্লাস্টিক বলের সাপেক্ষে লোহার বল বেশি ভারী। তাহলে এই লোহার বল কেন বেশি ভারী, এই কেন বেশি ভারীকেই আমরা ব্যাখ্যা করি কার সাহায্যে, এই ঘনত্বের সাহায্যে। যে অ্যাকচুয়ালি তার মানে এই লোহার বল বেশি ভারী মানে কি, তাহলে বেশি ভারী মানে কি, তার মানে এই লোহার বলে এই সেম ভি আয়তনে কি বেশি পরিমাণে ভর আছে, বেশি পরিমাণে ভর। সাপোজ তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমার কাছে তুমি ধরো যে তোমার হাতে একটা ফাঁকা কাচের গ্লাস আছে, তোমার হাতে একটা ফাঁকা কাচের গ্লাস আছে। এবারে ফাঁকা কাচের গ্লাসের মধ্যে তুমি যেমন তোমার ভারী মনে হচ্ছে, ঠিক আছে, তুমি নিলে। এবার ওই কাচের গ্লাসে না তুমি আস্তে আস্তে তুমি চিনি যদি ঢালো, তাহলে তোমাদের মনে হবে যে কাচের গ্লাসটা আস্তে আস্তে ভারী হচ্ছে। কেন ভারী হচ্ছে? কারণ অ্যাকচুয়ালি এই কাচের গ্লাসের মধ্যে আগে কি ছিল, আগে কাচের গ্লাসটা ফাঁকা। তো এবার তুমি যত চিনি ঢালছো আস্তে আস্তে, তত ওই সেম আয়তনের মধ্যে কি ওই ভর কি আস্তে আস্তে বাড়ছে। তার মানে অ্যাকচুয়ালি যে যদি বলা হয় যে এই যে প্লাস্টিকের বলের সাপেক্ষে লোহার বল বেশি ভারী, মানে দুটার আয়তন সমান,
কিন্তু তবুও কি প্লাস্টিক বলের সাপেক্ষে লোহার বেশি ভার মনে হচ্ছে। তার মানে তুমি এখান থেকে তোমার মেন কনসেপ্ট আসবে, তাহলে প্লাস্টিক বলের ভি আয়তনের সাপেক্ষে এই লোহার বলের ভি আয়তনের মাস বেশি পরিমাণে আছে। তাহলে এখানে কি, এখানে ভি আয়তনের যতটা মাস আছে এখানে কি ভি আয়তনের তার থেকে বেশি মাস আছে। তার মানে ওই একক আয়তনের যে ভরকে আমরা কি বলি যে ঘনত্ব। তার মানে আমরা বলবো তাহলে এই প্লাস্টিকের আয়তন ভি, এই প্লাস্টিকের আয়তন ভি, তাহলে এই প্লাস্টিকের ভি আয়তনে যতখানি মাস আছে তাহলে এই সেম ভি আয়তনের লোহার বলে কি মাস বেশি আছে। তার মানে এগুলো আমরা ঘনত্বকে বলি। ঘনত্ব বলতে বোঝায় যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা কি বলি ঘনত্ব। তার মানে এই ভি আয়তনের প্লাস্টিক বলে যা ভর আছে তাহলে এর সাপেক্ষে লোহার কি এখানে কি যে বেশি ভারী মনে হচ্ছে, মানে কি তার মানে এখানে সেম ভি আয়তনে আর বেশি ভর আছে। তার মানে এই প্লাস্টিক বলের সাপেক্ষে লোহার বলের মধ্যে কি ঘনত্ব বেশি, সেই জন্যই প্রতি একক আয়তনে ভর বেশি, সেহেতু এই প্লাস্টিক বলের সাপেক্ষে লোহার বলটা বেশি ভারী। তার মানে যে সম আয়তনের দুটি বস্তুর মধ্যে কে ভারী সেটাকেই আমরা ডিসাইড করি কার সাহায্যে, তার ঘনত্বের সাহায্যে। তার মানে কি, তাহলে ঘনত্ব বলতে কি বলবো যে ভি যদি বলি 1 মানে একক, যে অ্যাকচুয়ালি আমরা এই যে ভি কে যে 1 ধরলাম, মানে ভি যে 1 এটা কিন্তু কোনো নিউমেরিক্যাল মান না, মানে অ্যাকচুয়ালি ভি অলওয়েজ 1 হতেই হবে সেটা কিন্তু কোনো ফ্যাক্টরই নাই। অ্যাকচুয়ালি কি আমরা ঘনত্বের সংজ্ঞাটা দিই ভি কে 1 ধরে। কেন, আমি যদি ভি কে যদি 1 ধরি, তাহলে ডি মানে কত হবে, তাহলে ডি কে তাহলে কত হবে এম, তাহলে ডি ইকুয়ালস টু এম। হ্যাঁ, তার মানে তাহলে ঘনত্ব ইকুয়ালস টু মাস। তাহলে এটা এই শর্তটা ফুলফিল করছে কখন, যখন আয়তন হচ্ছে 1। তাহলে কোন পদার্থের আয়তন যদি 1 হয় তাহলে কি, তাহলে ওই পদার্থের যেটাই মাস সেটাই কি ওই পদার্থের ঘনত্ব, তাই তো। যে অ্যাকচুয়ালি যে v ইকুয়ালস টু 1 অলওয়েজ হবে সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না, মানে সেটা যে হবে তার কিন্তু কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, তার মানে কি আমরা শুধু সংজ্ঞা দিচ্ছি v কে 1, তাহলে v যদি 1 ধরি তাহলে v একমাত্র v 1 ধরেই কি হবে d আর m এর সমান। তাহলে কোন পদার্থের একক আয়তনের যে ভর সেটা কি ওই পদার্থের ঘনত্ব। ক্লিয়ার, বুঝা গেল? তাহলে ঘনত্ব মানে কি ভর বাই আয়তন। তাহলে v1 হলে d ইকুয়ালস টু m। তাহলে কোন পদার্থের যে একক আয়তনের যে ভর তা কি বলবো ওই পদার্থের ঘনত্ব। ক্লিয়ার? তাহলে ঘনত্ব ইকুয়াল টু d বাই m, মানে m বাই v, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে এবার ঘনত্বের একক, যদি বলি ফার্স্টে সিজিএস, তাহলে সিজিএস এর এক করে কত হবে, সিজিএস সিস্টেমে একক করে কত হবে, ঘনত্বের একক মানে ভরের একক বাই আয়তন একক। তাহলে সিজিএস এর একক হবে গ্রাম পার কত, পার সেন্টিমিটার কিউব, তাই না। যদি বলি এসআই তে, তাহলে এসআই তে একক কত হবে এম বাই ভি। তাহলে এম তে কত কেজি পার মিটার কিউব, তাই তো। তাহলে এটা আমাদের কি ঘনত্বের সিজিএস ইউনিট, এটা এসআই ইউনিট। এবার আমি বার করব এই ঘনত্বের সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে রিলেশনটা কি। যে যদি বলা হয় যে 1 কেজি বাই মিটার কিউব, তাই তো, যে অ্যাকচুয়ালি কেজি পার মিটার কিউব মানে বলতে কি বোঝায় যে কেজি বাই মিটার কিউব, তাই তো, এম বাই ভি। তাহলে 1 কেজি পার মিটার কিউব ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 1 কেজি বাই 1 মিটার কিউব, তাই তো, লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এবার 1 কেজি মানে কত গ্রাম হয়, 1 কেজি মানে হয় 1000 গ্রাম। 1 কেজি বলতে কি বোঝায় 1000 গ্রাম। আর 1 মিটার বলতে কি বোঝায় 100 সেমি। বাট এখানে মিটার কটা আছে, মিটার 3টা আছে না, মিটার কিউব, তাই তো, 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার। তাহলে 1 মিটার মানে 100 সেমি। তাহলে মিটার কটা আছে, 1 মিটার 3টা আছে। তাহলে 1 মিটারের জন্য 100 সেমি ইনটু 100 সেমি ইনটু 100 সেমি, তার মানে কি হবে সেন্টিমিটার কিউব, তাই না। 1 মিটারের জন্য একটা 100, নেক্সট 1 মিটার একটা 100, নেক্সট 1 মিটার একটা 100, মানে সেমি কিউব। তাহলে 1 2 3 1 2 3 কাটলো। তাহলে 1 কেজি পার মিটার কিউব, তাহলে কত হলো 1 বাই 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো। তাহলে 1000 তাহলে গুণ হয়ে যাবে,
তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে কত হবে 1 গ্রাম পার সেমি কিউব ইকুয়ালস কত হবে, তাহলে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এটা আমাদের সম্পর্ক, হ্যাঁ, যে যদি বলা হয় যে সিজিএস এর মানে ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক, তাহলে এটা হয় 1 গ্রাম পার সেমি কিউব ইকুয়ালস কত 1000 কেজি পার মিটার কিউব। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেই জন্য এটাকে তোমরা নোট করে রাখো, এটা আমাদের কাজে লাগবে যে 1 কেজি যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ ইকুয়ালস কত, যে 1000 কেজি পার মিটার কিউব। এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে ঘনত্ব হয়ে গেল, ওর একক পেয়ে গেলাম। এবার ঘনত্বের মাত্রা, তাহলে ঘনত্বের মাত্রা মানে কি, ভরের মাত্রা বাই আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা কত, ভরের মাত্রা তো বলি m, আর আয়তনের মাত্রা কত l কিউব, তাই তো, আয়তনের মাত্রা l কিউব। তাহলে কত হবে ml পাওয়ারে -3। এটা কি আমাদের ভর বাই আয়তন, তাহলে m বাই l কিউব, তাহলে m l পাওয়ারে -3, এটা কি আমাদের ঘনত্বের মাত্রা। ক্লিয়ার। এবার আমাদের নেক্সট আমাকে জানতে হবে যে ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। মানে আমরা কি জানি যে ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। তাহলে এবার আমরা দেখব চাপ ও উষ্ণতার উপর। এটা ভালো করে দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যতগুলো বললাম তোমরা এগুলো ক্লাস 9 এ পড়েছো বা আরো ছোট ক্লাসে পড়েছো, কিন্তু এটা ভালো করে দেখবে, এটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা ক্লাস 11 এর দিক থেকে। এই চাপ ও উষ্ণতার উপর ঘনত্বের প্রভাব, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে ঘনত্বের সঙ্গে চাপ এবং উষ্ণতার সম্পর্ক কি। মানে অ্যাকচুয়ালি চাপ এবং উষ্ণতা এরা কিভাবে চেঞ্জ করলে বা কিভাবে চেঞ্জ করলে যে ঘনত্ব চেঞ্জ হয় বা আনচেঞ্জ থাকে, ঠিক আছে। তাহলে প্রথম বলি যে চাপের মানে কি, যে ঘনত্বের উপর চাপের প্রভাব। তাহলে প্রথম বলি চাপ। আগে আমাদের মেন কনসেপ্টটা কি, যে ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাই তো, যে ঘনত্ব মানে ভর বাই আয়তন। ভর স্থির রেখে যদি আয়তন যদি বাড়িয়ে দিই, ভর স্থির রেখে যদি আয়তন যদি বাড়িয়ে দিই, তাহলে উপরটা ফিক্সড বাট আয়তন বাড়ছে, তাহলে লবের সাথে হর বাড়ছে, তাহলে ভাগফল কি হবে, কমবে, তাহলে ঘনত্ব তাহলে কমবে, তাই তো। আরে ব্যস্ত সম্পর্ক তো না। ভর যদি স্থির থাকে, অ্যাকচুয়ালি মাস মানে m ইকুয়ালস টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। m যদি কনস্ট্যান্ট হয় তাহলে d প্রপোর্শনাল টু 1/v। তাহলে ভর স্থির থাকলে আয়তন বাড়লে ঘনত্ব কমবে, এবং আয়তন যদি কমে তাহলে ঘনত্ব বাড়বে। ভর স্থির থাকলে আয়তন বাড়লে ঘনত্ব কমবে, এবং আয়তন বাড়লে ঘনত্ব কমবে, এবং আয়তন কমলে ঘনত্ব বাড়বে, ঠিক আছে। ঠিক আছে। এবার চাপ, তাই তো, চাপ। তাহলে এবার মানে একটাই বস্তু আছে, মানে বস্তুর ভর এখানে কনস্ট্যান্ট, কেন, বস্তু একটাই, মানে ওই বস্তুতে কি আমি চাপ প্রয়োগ করে দেখবো যে ওই চাপের প্রভাবে ঘনত্ব কিভাবে নির্ভরশীল হচ্ছে। মানে এখানে মাসটা কি কনস্ট্যান্ট, মানে ওই একটাই বস্তুর উপর আমি চাপ প্রয়োগ করব, চাপ বাড়াবো বা চাপ কমাবো, যাই হোক, তাহলে ভরটা কনস্ট্যান্ট। তাহলে যদি বলা হয় যে কঠিন বা তরল, হ্যাঁ, কঠিন তরল, এই কঠিন বা তরল পদার্থের উপর যদি চাপ প্রয়োগ করা হয়, তবে কঠিন এবং তরল পদার্থের, সাপোজ এর আয়তন, ওর ভর ছিল m আর এরও ছিল m ধরলাম, এবং এর কত, এর আয়তন ছিল v, এরও আয়তন ছিল v, তাহলে এর কত ঘনত্ব m/v, এর ঘনত্ব m/v, ঠিক আছে। এবার যদি এই কঠিন এবং তরল পদার্থের উপর যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে চাপ প্রয়োগ করলে মাসটা কি আছে, মাস তো কোনো চেঞ্জ হয়নি, মাস তো কনস্ট্যান্ট,
কিন্তু যদি যদি চাপ যদি প্রয়োগ করা হয় তাহলে কি ওদের আয়তনটা কমার কথা। কিন্তু অ্যাকচুয়ালি কঠিন এবং তরল পদার্থের উপর যদি চাপ যদি প্রয়োগ করা হয় তাহলে কঠিন এবং তরল পদার্থের উপর চাপ প্রয়োগের ফলে তার আয়তন কোনো চেঞ্জ হয় না। তোমরা এটাও এর আগের চ্যাপ্টারে পড়েছো, কম্প্রেসিবিলিটি, সংনম্যতা, তাই না? যে যে দেখো তাহলে তোমাকে লিংক করতে হবে, লিংক করলে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, লিংক করতে হবে শুধু। তাহলে তরল এবং কঠিন পদার্থের কি সংনম্যতা থাকে না কেন? অ্যাকচুয়ালি কি এই কঠিন এবং তরল পদার্থকে চাপ প্রয়োগ করে তার আয়তনকে আমরা কম্প্রেস করতে পারি না, এবং সেটা খুবই কঠিন, তাই তাই তো। তাহলে এই কঠিন এবং তরল পদার্থের উপর যদি চাপ যদি প্রয়োগ যদি করা হয় তবে কি তার আয়তনের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে মাস তো একই আছে, মাস তো একই আছে না, আমি চাপ প্রয়োগ করার আগে আর পরে মাস তো কোনো বার হয়নি বা অ্যাডও হয়নি, তাই তো। মাস তো একই আছে। তাহলে কঠিন এবং তরল পদার্থের উপর যদি চাপ যদি প্রয়োগ করা হয় তাহলে চাপ প্রয়োগের ফলে তাহলে আয়তন কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ কঠিন এবং তরল পদার্থের সংনম্যতা নাই, মানে সংনমন করা যায় না। সেই জন্য যে চাপ প্রয়োগ করে কঠিন এবং কি তরল পদার্থের যেহেতু কোনো আয়তন পরিবর্তন হয় না এবং মাস তো একই আছে, তাহলে সেহেতু তাহলে ওর চাপ প্রয়োগের আগে ঘনত্ব এবং পরে ঘনত্ব কি হবে? তাহলে একই থাকবে। তার মানে আমরা বলতে পারবো যে কঠিন এবং তরল পদার্থের ঘনত্বের উপর চাপের কোনো প্রভাব নাই। চাপ বাড়ালে বা কমালে তার আয়তনে কোনো পরিবর্তন হয় না, শুধু ঘনত্ব চেঞ্জ হবে না। কিন্তু কিন্তু গ্যাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে গ্যাস, কেন তোমরা এটাও পড়েছো এর আগের চ্যাপ্টারে যে গ্যাসকে কি আমরা সহজেই সংনমিত করতে পারি। কেন? কারণ অ্যাকচুয়ালি কি গ্যাসের মধ্যে প্রত্যেকটা অণুগুলির মধ্যে কি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স একদমই নাই, ফলে কি আমরা সহজেই ওকে আমরা কি কম্প্রেস করতে পারি। কেন? এই চাপ প্রয়োগ করলে কি এই যে কম্প্রেস জনিত যে আমি চাপ যে প্রয়োগ করছি, এই চাপ প্রয়োগের জন্য ওর মধ্যে কি যেহেতু কোনো বন্ধন নাই সেহেতু ও এগেইনস্টে কোনো বাধা দিতে পারবে না, ফলে কি আমি সহজে আমি কম্প্রেস করতে পারবো। তার মানে তাহলে কি বলবো যে ধরলাম যে একটা পাত্রে গ্যাস আছে, হ্যাঁ একটা পাত্রে গ্যাস আছে, ওর মধ্যে কি ওর মধ্যে গ্যাসের ভর যা আছে তাই, মানে চাপ প্রয়োগের আগে আর পরে কি গ্যাসের ভর কোনো চেঞ্জ হয়নি। তাহলে যদি আমি চাপ দিয়ে প্রয়োগ করি তাকে গ্যাসের উপর যদি চাপ প্রয়োগ করি তাহলে আয়তন কি হবে? তাহলে আয়তন কমবে। তাহলে আয়তন যদি কমে যায় তাহলে ওই আয়তন কমে গেল, তার মানে কি তাহলে আয়তন কমলে মানে তাহলে ঘনত্ব বেড়ে গেল, তাই তো। কেন? আমি যদি কম্প্রেস করা হয় তাহলে ওই আয়তনের মধ্যে কি তাহলে ভরটা কি হলো? বেড়ে গেল না, মানে কমে গেল, মানে ওই আয়তনের মধ্যে, মানে ওর আগে কি ছিল? আগে এত ছিল। এবার যদি আমি যদি কম্প্রেস করি তাহলে সবাই তাহলে কি হবে? সবাই তাহলে কাছাকাছি আসবে। তাহলে এই আয়তনের মধ্যে তাহলে ভরটা কি হলো? বেড়ে গেল, তাই তো। এই আয়তনের মধ্যে টোটাল ভর কি আছে? শুধু এই আয়তনের মধ্যে ভরটা কি হলো? ভর বেড়ে গেল, তাহলে ঘনত্ব বেড়ে গেল, তাই না? তাহলে গ্যাসের উপর যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে তার আয়তনটা মানে কম্প্রেস হয়ে যায়, তাহলে কি আয়তন কমে যায়। তাহলে আয়তন কমলো মানে তাহলে ঘনত্ব বাড়লো। তাহলে কি বলবো? তাহলে এই কঠিন এবং তরল পদার্থের উপর চাপের কোনো প্রভাব নাই। সেই জন্য যে কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে ঘনত্ব চেঞ্জ হবে না, কিন্তু গ্যাসের উপর চাপের প্রভাব আছে। সেহেতু যে একমাত্র গ্যাসীয় পদার্থের উপরে যদি চাপ প্রয়োগ করি, চাপ যদি বৃদ্ধি করি তাহলে ঘনত্বটা, চাপ বাড়ছে মানে আয়তন কমছে তাহলে ঘনত্ব বাড়বে। তার মানে কি যে এটা চেঞ্জ হয়, এটা হয় না, এটা হয় না। তো নেক্সট কি আছে? নেক্সট আছে টেম্পারেচার, উষ্ণতা। নেক্সট আছে টেম্পারেচার বা উষ্ণতা, তাই তো, উষ্ণতা, ঠিক আছে। তাহলে সেটা এবার উষ্ণতা, এবার ঘনত্বের উপর টেম্পারেচারের প্রভাব। এবার সেটা কঠিন পদার্থ হোক বা তরল পদার্থ হোক বা গ্যাসীয় পদার্থ হোক, যে কোনো পদার্থকেই যদি টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে ওদের আয়তন চেঞ্জ হবে।
তোমরা দেখেছো, যদি বলা হয় যে আমাদের আছে, মানে কি বলবো, যে একটা একদম বরফ আছে, হ্যাঁ, কঠিন, তাহলে এবার ওকে যদি আমি যদি টেম্পারেচার দিই তাহলে ও আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, তাই তো? কিংবা সব থেকে ভালো বোঝা যায় যে মোম, তুমি একটা মোম, যদি একটা মোম এভাবে দাঁড়িয়ে আছে, তার মানে ও আয়তনটা খুবই কম নিয়ে আছে। এবার যদি আমি যদি প্রয়োগ করি কি টেম্পারেচার, তাহলে কি ও ছড়িয়ে পড়বে, তাহলে তাহলে আয়তনটা বেড়ে গেল, তাহলে আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্বটা অবশ্যই কমে যাবে, তাই তো? যে অ্যাকচুয়ালি যে কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটা পদার্থকে যদি টেম্পারেচার যদি দেওয়া হয় তাহলে আয়তন কি হবে, তাহলে আয়তন পরিবর্তন হবে, তাহলে ঘনত্বের পরিবর্তন হবে, তাই তো? তার মানে যে কঠিন পদার্থ এবং তরল পদার্থের ঘনত্ব শুধুমাত্র নির্ভর করে কার উপরে, টেম্পারেচার। কিন্তু গ্যাসীয় পদার্থের ঘনত্ব নির্ভর করে চাপের উপর এবং উষ্ণতা এরও উপর, তাই তো? তাহলে এটাকেও তোমরা অবশ্যই ভালো করে বুঝে নাও, ভালো করে নোট করে নাও। নেক্সট আমরা বলবো যে আপেক্ষিক গুরুত্ব। নেক্সট আমরা বলবো হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, যে আপেক্ষিক গুরুত্ব, যে অ্যাকচুয়ালি এই আপেক্ষিক মানে এই ফিজিক্সে এবার আপেক্ষিক গুরুত্বের কনসেপ্টটা কেন নেওয়া হলো, ফিজিক্সে এই আপেক্ষিক গুরুত্ব কেন নেওয়া হলো, আপেক্ষিক গুরুত্বকে কেন আনা হলো? যে আপেক্ষিক গুরুত্বের কনসেপ্ট, ফিজিক্সে আপেক্ষিক গুরুত্বের কনসেপ্টটা আনা হয়েছিল যে কোনো একটি পদার্থের ঘনত্বকে আমরা ডিফাইন করব একটি নির্দিষ্ট পদার্থের ঘনত্ব সাপেক্ষে। মানে অ্যাকচুয়ালি যে আমরা যেমন যে আমরা কি বলি, যে আমরা বলি যে আমাদের এই বর্তমান ভারতীয় সমাজের ক্ষেত্রে যে আধুনিক পুরুষকে বা আধুনিক মানুষকে আমরা বলি যে বিবেকানন্দ, তাই তো? যে আমাদের আধুনিক যুগের মানুষ হচ্ছে আমাদের আধুনিক যুগের আদর্শ মানুষ হচ্ছে বিবেকানন্দ, তাই তো? যে অ্যাকচুয়ালি আমরা কি করি, যে আমরা সবাই বিবেকানন্দকে আমরা পথপ্রদর্শক মানি, যে অ্যাকচুয়ালি আমরা ওনার মতো কি আমরা হয়ে উঠি, তাই তো? যে অ্যাকচুয়ালি কি যে আমাদের স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ যেমন ছিলেন, আমরা কি যে তার যে রীতিগুলোকে আমরা মানি, তাই তো? আমরা তার সাপেক্ষে আমরা নিজেকে বিচার করি যে হ্যাঁ, যে উনি কেমন ছিলেন আর বর্তমানে আমরা কেমন আছি, তাই তো? ওনার সাপেক্ষে আমরা করি। ঠিক তেমনই যে অ্যাকচুয়ালি আপেক্ষিক গুরুত্বের কনসেপ্টটা ওখান থেকে এসছে, যে কোনো পদার্থের ঘনত্বকে যে আমরা কি করি, যে কোনো পদার্থের আমরা ঘনত্ব বলবো একটি নির্দিষ্ট পদার্থের সাপেক্ষে। তাহলে অ্যাকচুয়ালি এই আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি, এই আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে কোনো পদার্থের ঘনত্ব, কি বললাম, যে কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে কি বলা হয়, যে আপেক্ষিক গুরুত্ব। যে অ্যাকচুয়ালি আমরা আমাদের চারিপাশে যত পদার্থ আছে, হ্যাঁ, যে কঠিন হোক বা তরল হোক, যে কোনো কি পদার্থকেই আমরা তার ঘনত্ব আমরা বলি তার সাপেক্ষে যে বিশুদ্ধ জলের সাপেক্ষে কত, সেটা অবশ্যই সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তার মানে যে আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায় বা আপেক্ষিক গুরুত্ব কেন আনা হয়েছে, যে কোনো পদার্থের ঘনত্বকে একটি নির্দিষ্ট একটি প্রমাণ ঘনত্বের সাপেক্ষে কত সেটা বোঝার জন্য। তার মানে যে আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে আমরা বলা হয় যে ওই পদার্থের ঘনত্ব। কিংবা আবার আমরা এটাও বলতে পারি যে কোনো কঠিন বা তরল পদার্থের ভি আয়তনের ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই সেম আয়তনেরই বিশুদ্ধ জলের ভরের অনুপাতকে আমরা কি বলি, ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। যে অ্যাকচুয়ালি কি সেটা আবার বলছি, তাহলে বুঝতে পারবে যে আপেক্ষিক গুরুত্বকে আমরা বলি এস দিয়ে।
কেন? স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি বলে এস দিয়ে। তাহলে এই আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায়, আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে ভি আয়তনের, ভি আয়তনের পদার্থের ভর, ভি আয়তনের পদার্থের ভর এবং কি, এবং ওই ভি আয়তনের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ভর, বিশুদ্ধ জলের ভর, তাই তো? তাহলে আমরা কি বললাম যে যে কোনো কঠিন বা তরল পদার্থের ভি আয়তনের ভর এবং ওই একই আয়তনের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ভরের অনুপাতকে আমরা কি বলি? আপেক্ষিক গুরুত্ব। এবার আমি এই উপরের রাশিকে আমি ভি দিয়ে ভাগ করলাম এবং যেটা নিচের আছে রাশি যেটা আছে হর, ওকেও ভি দিয়ে আমি ভাগ করলাম। তাহলে একে যদি ভি দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো? তাহলে ভি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো যে একক আয়তনে ভর। তাহলে কি পাবো? যে এই যে ভি দিয়ে ভাগ করে তাহলে কি পাবো? সেটা পাবো আমরা একক আয়তনে ভর। আর নিচেটা কি পাবো? সেম যে একক আয়তনে, তাহলে নিচেটা কি পাবো? যে একক আয়তনের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ভর, তাই না? তাহলে এই যে একক আয়তনের ভরকে আমরা কি বলি? ঘনত্ব, তাই তো? তাহলে এই একক আয়তনের ভর মানে কি? ঘনত্ব। তাহলে সেটা কার ঘনত্ব? ওই পদার্থের ঘনত্ব। তাহলে ওই পদার্থের ঘনত্ব। আর বাই কি আছে? বাই একক আয়তনের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ভর, তাই তো? তাহলে ওই একক আয়তনের ভর মানে কি? ঘনত্ব। তাহলে উপরটা কি? পদার্থের ঘনত্ব, আর নিচেটা কি? নিচেটা হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। এই তার মানে তাহলে আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝাচ্ছে? আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে পদার্থ মানে কোন কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাত। কিংবা আমরা ওটা বলতে পারি আবার অ্যাকচুয়ালি এটা মানে কি? এটা, তাই না? যে কোনো মানে কোনো কঠিন বা তরল পদার্থের ভি আয়তনের ভর এবং ওই আয়তনেরই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ভরের অনুপাত, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে এই প্রমাণ হিসেবে কেন ওই 4 ডিগ্রিকে নেওয়া হলো? কেন 4 ডিগ্রিকে নেওয়া হলো? হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত হয়? 1, তাই তো? এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত হয়? যে 1। তার মানে কি আমরা কি বলি? আমরা বলি যে হ্যাঁ ওই পদার্থের ঘনত্ব এই একের সাপেক্ষে কত গুণ, মানে একের সাপেক্ষে কত, তাই তো? যে তাহলে এই আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝাচ্ছে? যে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। তার মানে কি? যে এর সাপেক্ষে কত ঘনত্ব, মানে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে এর ঘনত্ব হচ্ছে 5, তার মানে কত? তার মানে কি? তাহলে ওই জলের সাপেক্ষে কত? 5 গুণ, তাই তো? যে তাহলে জলের সাপেক্ষে ও 5 গুণ ভারী, তাহলে ওই জলের সাপেক্ষে 5 গুণ যে ভারী ওটাই কি? এই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তার মানে আমরা তাহলে এখান থেকে তাহলে বলতে পারবো তাহলে এই যে এই আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়ালস টু কি? পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারবো যে যদি বজ্র গ্রহণ করা হয় তাহলে আমরা বলতে পারবো যে পদার্থের ঘনত্ব ইকুয়ালস টু কি? আপেক্ষিক গুরুত্ব ইনটু 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কি? জলের ঘনত্ব, তাই না? তার মানে এটাই হচ্ছে আমাদের সম্পর্ক কার মধ্যে?
পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে এটি হচ্ছে সম্পর্ক। যে আপেক্ষিক গুরুত্ব মানে কি? পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব, তাহলে পদার্থের ঘনত্ব মানে S ইনটু L, তাই তো? তাহলে এবার আছে ঘনত্ব। তাহলে এবার যদি বলা হয় সিজিএস সিস্টেম, যদি বলা হয় সিজিএস সিস্টেম, হ্যাঁ, যদি বলা হয় সিজিএস সিস্টেম, তবে সিজিএস সিস্টেমে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত হয়? 1। তাহলে সিজিএস সিস্টেমে পদার্থের ঘনত্ব ইকুয়ালস টু কত? আপেক্ষিক গুরুত্ব ইনটু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই না? যে তাহলে সিজিএস সিস্টেমে পদার্থের ঘনত্বটাই কি আমাদের আপেক্ষিক গুরুত্বের সমান। তাহলে যদি বলা হয় যদি বলা হয় যে পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, তাই তো? যদি তোমাদের বলা হয় যে পারদের আপেক্ষিক গুরুত্ব মানে স্পেসিফিক গ্র্যাভিটি 13.6, তাহলে এটা মানে বলতে কি বুঝাবে? তাহলে এটা মানেই বলতে বুঝাবে তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব যেহেতু 13.6 সেহেতু তাহলে ওই পারদের সিজিএস সিস্টেমে ঘনত্ব কত? 13.6 গ্রাম পার সেমি কিউব, তাই না? তাহলে এই আপেক্ষিক গুরুত্বটা কত? আরে এরই মান দেওয়া আছে কত পারদের ক্ষেত্রে? 13.6 ইনটু 1 গ্রাম পার সেমি কিউব, তাই না? যে অ্যাকচুয়ালি কি তাহলে ওই পদার্থের ঘনত্ব মানে কি ওই আপেক্ষিক গুরুত্ব ইনটু জলের ঘনত্ব। এবং এই আপেক্ষিক গুরুত্ব কি নেওয়া হয়েছে কেন? এই আপেক্ষিক গুরুত্ব নেওয়া হয়েছে কেন? যে কোনো কঠিন পদার্থের সাপেক্ষে মানে যে জল মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যে জলের ঘনত্ব 1, তাহলে ওই 1 এর সাপেক্ষে ও যতগুণ, তাই তো? মানে যতগুণ ভারী বা যত ভারী মানে তার জন্য আমরা আপেক্ষিক গুরুত্ব নিই, এবং এই আপেক্ষিক গুরুত্বর সাহায্যে আমরা যেহেতু তার ভারী মাপছি, তাহলে আপেক্ষিক গুরুত্বের সাহায্যে কি আমরা ওই ঘনত্বকে আমরা মনে করতে পারি, ঠিক আছে? তাহলে এটা হলো সিজিএস। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে, তোমার এটা অঙ্কর ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে সিজিএস সিস্টেমে কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব মানে কি ওই পদার্থের ঘনত্ব। তাহলে 13.6 মানে কি আপেক্ষিক গুরুত্ব, 13.6 এত গ্রাম পার সেমি কিউব, এটা কি পদার্থের ঘনত্ব সিজিএস। আর যদি বলা এসআই তে, তাই তো? তাহলে সিজিএস এর যেটাই আপেক্ষিক গুরুত্ব সেটাই কি হবে? সেটাই হচ্ছে আমাদের সিজিএস এর ঘনত্ব। যদি বলা এসআই তে, তাই তো? যদি বলা এসআই তে, দেখো তাহলে এসআই সিস্টেমে পদার্থের ঘনত্ব ইকুয়ালস টু আপেক্ষিক গুরুত্ব, তাই তো? এবার এখানে কত আছে? 1 গ্রাম পার সেমি কিউব। এই যে আমি এখানে লিখে রেখেছি যে 1 গ্রাম পার সেমি কিউব মানে কত হয়? 1000 কেজি পার মিটার কিউব, তাই তো? যদি বলা হয় এসআই সিস্টেম, তাহলে এসআই সিস্টেমের ক্ষেত্রে এই 1 গ্রাম পার সেমি কিউব তাহলে কত হবে? 1000 কেজি পার মিটার কিউব হয়ে যাবে, তাই তো? তার মানে এসআই সিস্টেমে কোন পদার্থের ঘনত্ব ইকুয়াল টু কি সেই পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইনটু 1000 এত কেজি পার মিটার কিউব। তাহলে আমি এখান থেকে বলি যে পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 হলে তাহলে ওই পারদের এসআই তে ঘনত্ব কত? তার মানে তাহলে পারদের তাহলে এই স্পেসিফিক গ্র্যাভিটি কত দেওয়া আছে? 13.6 ইনটু কিসে বলেছে? এসআই তাহলে ঘনত্ব কত হবে? তাহলে ইনটু 1000, তাহলে 1000 করলে মানে তাহলে কত হবে? কেজি পার মিটার কিউব, তাই তো? তাহলে 13,600 কেজি পার মিটার কিউব। তাহলে এটা হলো আমাদের কি এসআই তে ঘনত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব সঙ্গে পদার্থের ঘনত্বের সম্পর্ক হয়ে গেল। যদি বলে সিজিএস এ, তাহলে যেটাই কি হবে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, ওটাই কি হবে ওই পদার্থের ডেনসিটি। আবার যদি বলে এসআই তে, তাহলে এসআই তে কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব যা হবে ওর সঙ্গে 1000 যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা লিখে হবে ওই পদার্থের ঘনত্ব, ডেনসিটি। ক্লিয়ার? এটা কিন্তু অঙ্কতে কাজে লাগবে, এগুলো অঙ্ক করার সময় আমাকে কনভার্ট করতে কাজে লাগবে।
তার মানে এই আপেক্ষিক গুরুত্ব মানে কি, পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাত। তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে কি, উপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব। তার মানে আপেক্ষিক গুরুত্বের কোনো একক বা কোনো মাত্রা হয় না। কেন? দুটি কি, দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই না? যে এরও একক যা হবে এরও একই হবে, তাই কি? কাটলে পরে কোনো একক থাকবে না, কোনো মাত্রাও থাকবে না, শুধু কি, শুধু অনলি মান বোঝায়। এই যে বললাম না, তোমরা যদি লক্ষ্য করে থাকো দেখবা সিজিএস এও যখন বললাম সিজিএস সিস্টেমের ক্ষেত্রেও পারদের আপেক্ষিক গুরুত্ব যা ছিল এসআইতেও কি, এসআই সিস্টেমটা আমি ঠিক সেটাই নিয়েছি। কারণ অ্যাকচুয়ালি এটা তো মান, এটা কি, এটা তো একটা মান। তাহলে কি, তাহলে মান সেটা এসআই বা সিজিএস এ কোনো চেঞ্জ করে না, মান তো মানই থাকে, তাই তো? তাহলে আপেক্ষিক গুরুত্ব কি, যে ওর কোনো একক বা কোনো মাত্রা নাই, কেন দুটি কি, দুটি সমজাতীয় রাশির অনুপাত। তাহলে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের মধ্যে যদি বলে তুলনা, তাহলে কি বলবে? তাহলে ঘনত্বকে বলে কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি বলা হয়, ওই পদার্থের ঘনত্ব। আর আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়, যে কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে আমরা কি বলি, যে আপেক্ষিক গুরুত্ব। এবং ঘনত্বের নির্দিষ্ট একক আছে, নির্দিষ্ট মাত্রা আছে, এবং আপেক্ষিক গুরুত্বের কোনো এককও নাই, কোনো মাত্রা হয় না। এবং ঘনত্ব সিজিএস সিস্টেমে ঘনত্বের মান যা হয় এবং এসআইতে কি ঘনত্বের মান আলাদা হয়। কিন্তু যেহেতু আপেক্ষিক গুরুত্ব কি কোনো একক বা কোনো মাত্রা হয় না, সেহেতু আপেক্ষিক গুরুত্বের মান অলওয়েজ ফিক্সড থাকে, মানে মানটা একই। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমরা করব যে চাপ। যে আমি এখানে অনেকক্ষণ ধরে শুধু বলছি যে চাপ চাপ চাপ, তো এবার আমরা করবো যে চাপ, যে চাপটা কি, যে চাপ, তাই তো? যে চাপ, যে চাপ বলতে বোঝায় যে বল বাই ক্ষেত্রফল। তার মানে কি, তারপর প্রেসার বলতে কি বোঝায়, যে ফোর্স বাই এরিয়া। তার মানে ওই চাপ বলতে কি বোঝায়, যে চাপ বলতে বোঝায় যে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি, চাপ, তাই তো? যে কোনো তলের উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি, চাপ। যে এই যে আমি এখানে, এই যে আমি কি করছি, আমি এখানে যে বলটা প্রয়োগ করছি, তাই তো? তাহলে এই একক ক্ষেত্রফলে আমি যে পরিমাণে বল প্রয়োগ করবো সেটা আমাদের চাপ বা প্রেসার, তাই তো? যে আমরা কি করি, আমরা অনেক সময় যে চাপ এবং বল দুটোকে আমরা ধরি এক। যে যদি বলা হয় যে ফুটবল, হ্যাঁ কিছু মন দিয়ে বুঝো, যদি বলা হয় একটা ফুটবলে আমি এভাবে ধাক্কা মারছি, তাহলে ওই ফুটবলের উপরে এই যে আমি যে দুটো হাত ধরে ধাক্কা মারছি, তাহলে এই ধাক্কাকে তুমি কি বলবে, চাপ না বল? ফুটবলের উপর আমি যে চাপ দিচ্ছি আমরা কি বলি, এই যে চাপ দেওয়া বোঝায় চাপ বা বল। তার মানে কি, যে অ্যাকচুয়ালি চাপ এবং বলের মধ্যে তোমাদের গন্ডগোল হতে পারে। দেখো তুমি বলি যে এটা কি দিচ্ছি, যদি বলা হয় যে আমি এভাবে ধাক্কা মারছি, তাহলে এটা কি, এটা তোমাদের কারোর ক্ষেত্রে কি মনে হতে পারে না, কেউ বলবে না আপনি এখানে বল প্রয়োগ করছেন, কেউ বলবে না আপনি এই বোর্ডের উপর চাপ দিচ্ছেন। তার মানে কি, বল প্রয়োগ আর চাপ ব্যাপারটা কি, ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে ক্ষেত্রফলের মধ্যে। তাহলে এই একক ক্ষেত্রফলের উপরেই এই লম্বভাবে আমি যে বল প্রয়োগ করব সেটা কি, চাপ। তার মানে চাপ বলতে কি বোঝায়, যে কোনো তলের উপর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, তাই না? এক্ষেত্রে কি, তাহলে এ যদি 1, তাহলে পি মানে কত হবে, এফ। তাহলে একক, তাহলে ক্ষেত্রফল এক হলে যেটাই বল সেটাকে আমাদের চাপ। তাহলে একক ক্ষেত্রফলে কোন তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি, যে চাপ। হলো এবারে চাপ। তাহলে আমাদের চাপের একক এবং মাত্রা, তাই তো? তাহলে চাপের একক এবং মাত্রা, তাহলে চাপের একক কত হবে,
সিজিএস এর বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে সিজিএস এর বলের একক কি হয় ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটা কি আমাদের হবে সিজিএস সিস্টেম। আর এর সাথে কি হবে নিউটন পার মিটার স্কয়ার, এবং এই নিউটন পার মিটার স্কয়ারকে আমরা কি বলি যে পাস্কাল, তাই তো? তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার মানে কি যে 1 পাস্কাল, তাই তো? 1 পাস্কাল। তাহলে 1 পাস্কাল ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে 1 নিউটন মানে কত, 1 নিউটন মানে 10 পাওয়ার 5 ডাইন, তাই না? ডাইন। তাহলে নিচে কত আছে, নিচে আছে মিটার স্কয়ার, মানে মিটার কত, দুটো মিটার, তার মানে এটা 100 একটা, এ একটা 100, এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে নিচে তাহলে কটা আছে 10, 1 2 3 4টা 10, উপরে 5টা 10, তাই তো? তাহলে 1 2 3 4, তাহলে কি 4টা কাটো, তাহলে একটা 10 থাকবে। তাহলে 1 পাস্কাল মানে কি 1 নিউটন পার মিটার স্কয়ার মানে আমাদের কত 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা কি আমাদের যে চাপের এসআই এবং সিজিএস এর মধ্যে সম্পর্ক ক্লিয়ার। এবং চাপের মাত্রা যদি বলে মাত্রা, তাহলে চাপের মাত্রা মানে কি বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে বলের মাত্রা কত হয়, বলের মাত্রা হয় mlt - 2, জানো বল মানে কি m * a, তাহলে mlt - 2 বাই ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে l স্কয়ার। তাহলে l কাটলো, তাহলে মাত্রা কত হবে m ইনভার্স t - 2, এটা মানে চাপের মাত্রা ক্লিয়ার। তাহলে চাপ মানে কি, তাহলে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এই এবার চাপের তুমি এবার আমাদের এই বাস্তব একটা উদাহরণ দেখো যে অ্যাকচুয়ালি চাপটাকে আমরা কি করে বুঝতে পারি। যে হ্যাঁ চাপ, হ্যাঁ যে চাপ, এবং তুমি এখান থেকে লক্ষ্য করে দেখবে যে ফোর্স প্রযুক্ত বল যদি কনস্ট্যান্ট থাকে, প্রযুক্ত বল যদি এই ফোর্স যদি থাকে কনস্ট্যান্ট, এই প্রযুক্ত বল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে P প্রপোর্শনাল টু কত 1/a, তাই না? যে ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, তবে চাপের সঙ্গে ক্ষেত্রফল কি ব্যাস সম্পর্ক। তাহলে ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপ কি হবে বাড়বে। তার মানে আমরা বলতে পারবো যে কোন বস্তু ক্ষেত্রফল যত কম হবে তত কি ওই বস্তুর দ্বারা প্রযুক্ত চাপ কি হবে অনেক বেশি হবে। যেমন যদি বলা হয় যে এটা একটা পেন আছে, এবার এই পেনের দুটো আছে মুখ, এটা কি এটা সামনের মুখটা যার ক্ষেত্রফল কি খুবই কম, যেটা যে পিছনটা তা এর ক্ষেত্রফল কি অনেক বেশি না, এর ক্ষেত্রফল কি খুবই কম না, একদম পয়েন্ট। আর এটা একটা বৃত্তাকার যে ক্ষেত্রফল। তাহলে যদি বলি এটা আমার হাত আছে, তাই তো? এই হাতের উপর আমি পেনের পিছনটা দিয়ে আমি বল প্রয়োগ করছি, তো আমি পেনের পিছনটা দিয়ে আমি বল প্রয়োগ করছি, তাই তো? মানে আমি কি যে এই বস্তু দ্বারা আমি এর উপর একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করছি, মানে চাপ প্রয়োগ করছি, তাই দেখুন আমি বল প্রয়োগ করছি। তাহলে দেখো তাহলে এই পয়েন্টে আমি যে পরিমাণে বল প্রয়োগ করছি এবং তার জন্য এই ক্ষেত্রফলের জন্য আমার এর উপর যে পরিমাণে পেনটা চাপ দিচ্ছে সেই চাপটা কি অনেকটা কম। কেন কম? কারণ অ্যাকচুয়ালি কি এর ক্ষেত্রফল অনেক বেশি, ফলে ওই সেম কি ফোর্সে চাপটা কম পড়ছে। বাট আমি যদি উল্টে দিই তাহলে এর আগের ক্ষেত্রে আমি এখানে যে পরিমাণে বল প্রয়োগ করেছিলাম আমি সেম ফোর্সেই যদি এই কম ক্ষেত্রফল যদি বল প্রয়োগ করি তার কি দেখবো যে এই সামনেটা আমার হাতে কি সহজেই ঢুকে যাবে। কেন ঢুকছে? কারণ অ্যাকচুয়ালি কি তাহলে এই আগের সাপেক্ষে এই ক্ষেত্রে আমি ফোর্স চেঞ্জ করিনি, কিন্তু এই ক্ষেত্রফল কম থাকার জন্য যে এবার ওই ফোর্সটাই কি এর উপর বেশি চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছে। তার মানে কারণ এখানে আমি যা পরিমাণে বল প্রয়োগ করেছি এখানে আমি সেম যদি বল প্রয়োগ করি তাহলে এর সাপেক্ষে এর ক্ষেত্রফল কম থাকার জন্য তাহলে সেম ফোর্সেই এর সাপেক্ষে এই সূচল প্রান্ত কি হবে
বেশি পরিমাণে চাপ প্রয়োগ করতে সক্ষম হবে, সেহেতু তাহলে এইটা খুব সহজে ঢুকে যাবে। দেখবে যে বিভিন্ন ইনজেকশনের যে সিরিজ হয়, ওই ইনজেকশনের যে সিরিজ হয়, ওই সিরিজের মুখটা কি হয়, খুবই সুচালো। কেন খুবই সুচালো কেন হয়? কারণ অল্প সামান্য কি বল প্রয়োগ করলেই যাতে এর প্রান্তে প্রচুর চাপ উৎপন্ন হয়, যাতে সহজে এটাকে পুশ করে যায়, তাই তো, যে যাতে যাতে তোমাদের বেশি না লাগে, তাই তো। যদি বড় যদি হয় মুখটা হয়, তাহলে কি, তাহলে তোমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, তাহলে বেশি বল প্রয়োগের জন্য কি হবে, তাহলে ও ক্ষেত্রে কি, তাহলে বেশি চাপের জন্য বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, ফলে তোমার লাগবে বেশি। কিন্তু ওই মুখটা সুচালো সুচালো কেন কম করা হচ্ছে? কারণ অল্প সামান্য কি, খুবই অল্প সামান্য বল প্রয়োগের জন্যই, সূচনা প্রান্ত হওয়ার জন্য অল্প সামান্য বল প্রয়োগের জন্য কি ওই প্রান্তে অনেক বেশি চাপ উৎপন্ন হচ্ছে, ফলে কি ও সহজেই পুশ করে যাচ্ছে, তাই তো। যেমন যদি বলা হয় যে ওই ছুরি, তাই তো, ছুরি, ওই ছুরি যে প্রান্তে আমরা কাটি এটাকে খুব হয় সুচালো হয়। কেন? অ্যাকচুয়ালি এটাতে অল্প সামান্য কি ফোর্স অ্যাপ্লাই করলে ওই সুচালো প্রান্তের জন্য ওই অল্প পরিমাণে ফোর্সের জন্য চাপ অনেক বেশি সৃষ্টি হয়, ফলে কি সহজেই কেটে যায়, তাই তো। কিংবা তুমি আরেকটু তুমি ভেবে দেখতে পারো যে সাপোজ যে তুমি বালির উপর দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তুমি বালির উপর দাঁড়িয়ে আছো। এবার তুমি যদি দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, তুমি দাঁড়িয়ে থাকলে বালি যতটা বসে যাবে, তুমি যদি শুয়ে থাকো দেখবে বালি অতটা বসছে না। কেন বসছে না? কারণ অ্যাকচুয়ালি তুমি যদি শুয়ে থাকো তার মানে কি, যে ক্ষেত্রফলটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে মানে অ্যাকচুয়ালি কি, তুমি শুয়ে থাকলেও কি তোমার ওজন যা থাকবে, তুমি কি দাঁড়ালে ওজন একই থাকবে। তার মানে শুয়ে থাকলেও যা ফোর্স আর দাঁড়ালে কি তোমার ফোর্স একই, বাট তুমি যদি থাকো দাঁড়িয়ে তাহলে ওই তলের উপর কি ক্ষেত্রফলটা কমে গেছে, তাহলে চাপটা বেড়ে যাবে। তার মানে দাঁড়িয়ে থাকলে কি হবে, বালি অনেকটা বেশি কি হবে, যে ভিতরে মানে গেঁথে যাবে, মানে নিচে নেমে যাবে। তাহলে বোঝা গেল হলো চাপ। তাহলে এবার এখানে চাপ, এই চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। তাহলে এই যে বল, এই যে ফোর্স, এই ফোর্সকে আমরা কি বলি, ঘাত। এই ফোর্সকে আমরা কি বলি, যে ঘাত, হ্যাঁ। এই ফোর্স মানে কি, আবার বলবে ঘাত। এই ফোর্সকে আমরা ঘাতও বলি। তোমরা সেটা পড়বে যে নিউটনস ল অফ মোশন, মানে ওই নিউটনের গতিসূত্র চ্যাপ্টার তোমরা পড়বে যে বল মানে কি আমাদের আবার ঘাত। তাহলে এই ফোর্স মানে কি P ইনটু A, তাহলে তাহলে ঘাত মানে কি চাপ ইনটু ক্ষেত্রফল। এবার ঘাত বলতে কি বোঝায় তোমরা ভালো করে বুঝতে পারো, যে ঘাত বলতে কি বোঝায়, যে ঘাত, যে ঘাত মানে কি চাপ ইনটু ক্ষেত্রফল মানে ঘাত, তাই তো। এবার এটা হলো চাপ, ঠিক আছে। এবার যদি বলা হয় যে তরলের অভ্যন্তরে চাপ, তাহলে কি হবে, যে তরলের অভ্যন্তরে চাপ, কি বললাম, যে তরলের কি বললাম, যে তরলের অভ্যন্তরে চাপ, তরলের অভ্যন্তরে চাপ। দেখো যে তরলের অভ্যন্তরে চাপ তাহলে কি হয়, যে অ্যাকচুয়ালি তরলের অভ্যন্তরে চাপ বলতে বোঝায় যে এখানে কি আছে, এটা আছে পাত্র, হ্যাঁ, এই পাত্রের মধ্যে আছে তরল, এই পাত্রের মধ্যে তরল আছে, হ্যাঁ। তাহলে এই পাত্রের অভ্যন্তরে কোনো একটি বিন্দুকে, যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি একটি সমতল কল্পনা করো, তবে তরলের অভ্যন্তরে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি যদি সমতল কল্পনা করো, তবে ওই তলের উপরে এই তরল প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি, চাপ। তার মানে কি অ্যাকচুয়ালি চাপ মানে কি বোঝায়, যে বল বাই ক্ষেত্রফল। তাহলে এই তরলের অভ্যন্তরে চাপ বলতে কি বোঝায়, এই তরলের অভ্যন্তরে অবস্থিত অন্য একটি বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি একটি সমতল কল্পনা করো, তবে ওই সমতলে প্রতি একক ক্ষেত্রফলে তরল যে পরিমাণে বল প্রয়োগ করে সেটাকে হবে তার চাপ। তাহলে এটা তরল কি করে বল প্রয়োগ করবে, তাহলে ওই মানে কি ওই বিকারের মধ্যে অবশ্যই কোনটা বিন্দুতে
ওই তুমি যে তল যে কল্পনা করেছো, তাহলে ওই পয়েন্টে ওই তলের মধ্যে যতগুলো জল আছে তাহলে ওই জলের যে ওজনটা কি করবে ওখানে বরফে করবে, তাই তো? তাহলে তরলের অভ্যন্তরে চাপ বলতে কি বোঝায়? চাপ বলতে বোঝায় যে তরলের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দু যদি ধরা হয়, তবে ওই বিন্দুকে কেন্দ্র করে কোনো তলের উপর প্রতি একক ক্ষেত্রফলে তরল যে পরিমাণে বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি? যে তরলের চাপ। তাকে বলে কি? তরলের চাপ। ক্লিয়ার? এবং তুমি আরেকটা ভালো বুঝতে পারবে, তোমার এখানে কি একটা আছে, বলো বড় একটা ড্রাম আছে, হ্যাঁ, বড় ড্রামের একদম সব থেকে নিচে একটা ছিদ্র করা হয়েছে, ছিদ্র। যদি ছিদ্র করা হয় তবে তোমরা দেখতে পাবে যে এই যে ছিদ্র থেকে কি জল তীব্র বেগে বেরিয়ে আসছে। এবং এই ছিদ্রকে যদি তুমি তোমার হাত দিয়ে যদি বন্ধ করতে চাও, তাই তো, এখানে জল পড়ছে ড্রাম থেকে, তুমি যদি বন্ধ করতে চাও তাহলে দেখবে ওই জল তোমার হাতের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে ওটাই কি তোমার তরলের দ্বারা তোমার হাতের উপর কি প্রযুক্ত ঘাত, তাই না? তুমি ভালো করে বুঝতে পারবে যে একটা পাইপ থেকে জল পড়ছে। এবার ওইকে তুমি যদি হাত দিয়ে যদি চেপে ধরে রাখো, দেখবে যে তোমার হাতের উপর কি জল ধাক্কা মারছে। তাহলে ওটাই কি আমাদের ওই তরলের দ্বারা তোমার হাতের উপর কি প্রযুক্ত ঘাত। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের ঘাত মানে কি? চাপ ইনটু ক্ষেত্রফল। ক্লিয়ার? এবার আমরা বার করব যে তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে এক্স্যাক্টলি ওই চাপের মানটা কত, তাই তো? এবার আমরা বার করব যে তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের মান কত। তাহলে তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে, হ্যাঁ, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়, মানে একে আমরা কি বলি? যে চাপের রাশিমালা, তাই তো? ঠিক আছে, আমাদের মেন কনসেপ্ট কি? চাপ বলতে কি বোঝায়? বল বাই ক্ষেত্রফল, তাই তো? যে আমাদের মেন কনসেপ্ট কি? মেন কনসেপ্ট হচ্ছে চাপ মানে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমাকে চাপ বার করতে কোথায় বলেছে? তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে। ঠিক আছে, তাহলে ধরলাম যে এটা একটা আছে বিকার, ক্লিয়ার? এটা কি আছে? এটা আছে বিকার। এই বিকারের মধ্যে জল আছে, বিকার, হ্যাঁ, এই বিকারের মধ্যে জল আছে। এবং বললাম যে এই বিকারের মধ্যে এই যে এটা কি আমরা বললাম পি না, আমরা পি মানে চাপ নিয়েছি, ধরলাম সি, হ্যাঁ, যে এই একটা বিকার আছে, বিকারের মধ্যে কি আছে? তরল আছে। ঠিক আছে, এবারে তরলের মধ্যে ধরলাম যে এই তরলের ঘনত্ব হচ্ছে রো, তাই তো? মানে যে তরল আছে তার ঘনত্ব রো। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এই তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় সি বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবং তাহলে কি করলাম? এই সি বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফলে, হ্যাঁ, মানে এই সি বিন্দুকে, না, যদি বলি এটা সি পয়েন্ট, মানে আমি এটাই এখানে দেখাচ্ছি, এই সি পয়েন্টকে কি কেন্দ্র করে এই যে এই এ ক্ষেত্রফলের এবং এইচ হাইটের একটি চোঙ কল্পনা করা হলো, তাই তো? ঠিক আছে, এটা কি আছে? একটা আছে কন্টেনার, যার যে কোনো পয়েন্টে মানে অভ্যন্তরে আমাকে চাপ বার করতে হবে। তাই ধরলাম যে এই তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় সি বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে।
তাহলে এবং এই সি বিন্দুকে কেন্দ্র করে এই সি বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট এবং এই হাইটে, তাই না, যে এটা কি সি পয়েন্ট, এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি এইচ হাইটের একটি চোঙ কল্পনা করা হলো। তাহলে এই সি পয়েন্টে চাপ এই সি পয়েন্টে যে পরিমাণ চাপ বুঝাবে সেটা কি তরলের অভ্যন্তরে যে কোনো চাপ, মানে এইচ হাইটে চাপ, ঠিক আছে। তাহলে চাপ বলতে কি বোঝায়, বল বাই ক্ষেত্রফল। তার মানে এই সি পয়েন্টের উপর চাপ মানে কি, তাহলে সি পয়েন্টের উপর এই উপর কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হয়েছে বাই ওই সি পয়েন্টের কি যে ক্ষেত্রফল। তাহলে এবার মন দিয়ে বলো, তাহলে সি পয়েন্টের উপর, তাই তো, এটা আছে তরল, তরল আছে এখানে আছে সি পয়েন্ট, তাহলে ওই তরলটি এই সি পয়েন্ট ঘিরে এ ক্ষেত্রফল বিশিষ্ট এইচ হাইটের একটা চোঙ নিলাম। তাহলে সি পয়েন্টের উপর চাপ পড়ছে কত, তাহলে সি পয়েন্টের উপর এ ক্ষেত্রফল এবং এইচ হাইটের যে চোঙ, ওই চোঙের মধ্যে যে পরিমাণে জল আছে ওই জলের যে ওজনটা, ওই জলের ওজনটাই কি ওই সি বিন্দু থেকে প্রযুক্ত বল, তাই তো। তার মানে এই বল মানে কি, তাহলে বল মানে কি, আরে বল মানে কি, বল মানে হচ্ছে সি পয়েন্টে এ ক্ষেত্রফল এবং এই হাইট চোঙের যে জলের যে ওজনটা সেটা কি এক্ষেত্রে সি পয়েন্টে প্রযুক্ত বল, তাই তো। তাহলে বল মানে কি, তাহলে বল বলতে এখানে বোঝাচ্ছে কি ভার বাই এ। তাহলে ভার মানে কি, ভার বলতে কি বোঝায়, ভার বলতে বোঝায় ভর ইনটু জি, তাই না। মানে অ্যাকচুয়ালি তোমরা জানো যে ডাব্লিউ মানে কি এম ইনটু জি, তাহলে ভার মানে ভর ইনটু জি বাই এ, ক্লিয়ার। তাহলে আবার ভর মানে কি, তাহলে ভর বলতে বোঝায়, তাহলে আবার ভর মানে কি আমরা কি জানি, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাই তো, ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে ভর মানে কি, তাহলে ভর বলতে বোঝায় ঘনত্ব ইনটু আয়তন ইনটু জি বাই এ, তাই না। যে ভর মানে কি, ঘনত্ব মানে কি এই তরলের ঘনত্ব, কত ঘনত্ব, রো ঘনত্ব, তাই তো। অ্যাকচুয়ালি এই তরলের ঘনত্ব রো, তার মানে কি এখানে ঘনত্ব যা এখানে এখানে কি সঠিক ঘনত্ব একই আছে। তাহলে ভর মানে কি ঘনত্ব ইনটু আয়তন, তাহলে কত ঘনত্ব আছে, রো ঘনত্ব আমি ধরেছি, এবার আয়তন, তাহলে আয়তন মানে কি, তাহলে এই চোঙের যে ওজন সেটা কি এক্ষেত্রে ভার, তাহলে এই চোঙের মধ্যে যে পরিমাণে ভর আছে সেটা কি এই পয়েন্টে ভার হিসেবে সেটাই কাজ করছে। তাহলে আয়তন বলতে কি বোঝায়, আয়তন বলতে কি বোঝায়, তাহলে এই যে চোঙ, তাই তো, এই যে চোঙের আয়তন মানে কি বোঝায়, এই ক্ষেত্রফল ইনটু হাইট, তাই না। তাহলে রো ইনটু আয়তন বলতে কি বোঝায়, আয়তন বলতে বোঝায় এ মানে কি ক্ষেত্রফল, তাহলে আয়তন মানে বলতে কি বোঝায় ক্ষেত্রফল ইনটু উচ্চতা ইনটু জি বাই এ। তাহলে এ আর এ কি হলো কাটলো, তাহলে চাপ তাহলে কি থাকলো রো, তাহলে কি থাকলো এইচ রো জি, তাহলে কি থাকলো এইচ রো জি। তুমি এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে চাপ নির্ণয়ের জন্য যদি বলি আমি আরো বড় ক্ষেত্রফল নেব, যদি বলি না আমি আরো ছোট নেব, আপনি যা নিয়েছেন তার থেকে আমি ছোট নেব, আমি আরো বড় নেব, আরে তুমি যে ক্ষেত্রফলই নাও না কেন ওই ক্ষেত্রফলের উপর কি চাপ ডিপেন্ডই করছে না। দেখো তুমি যা ক্ষেত্রফল নাও না কেন ক্ষেত্রফল তোমার কেটেই যাবে, কিন্তু মেন ডিপেন্ড করছে কার উপরে, হাইট। তুমি যদি অ্যাকচুয়ালি আমি যদি এই হাইটে বার করি এবং তুমি যদি এই হাইটে বার করো তাহলে কিন্তু দুই ক্ষেত্রে আমি এখানে ক্ষেত্রফল জানি আর তুমি এখানে ক্ষেত্রফল যাই না কারণ সেটা কোনো ডিপেন্ড করবে না, বাট হাইটের চেঞ্জের জন্য চাপটা ভ্যারি করবে। তার মানে কোন তরলের অভ্যন্তরে চাপ বলতে কি বোঝায় P ইকুয়ালস টু H রো জি, তাই তো। তাহলে তাহলে P মানে কি, তাহলে P ইকুয়ালস টু কত, তাহলে P ইকুয়ালস টু হচ্ছে H রো জি, তাই তো। তাহলে P প্রপোর্শনাল টু H, P প্রপোর্শনাল কত রো, তাই তো। এবং আমরা কি বলি যে আমাদের এই পৃথিবী সারফেসের উপর ঘনত্ব কনস্ট্যান্ট, মানে সরি জি কনস্ট্যান্ট, তাই তো। জি মানে আমাদের অভিকর্ষজ ত্বরণ, এটা কনস্ট্যান্ট। তাহলে P এর সঙ্গে H কি কনস্ট্যান্ট,
মানে সমানুপাতিক, তাহলে হাইট বাড়লে চাপ বাড়বে, এবং যে ত্বরণ নেব ওই ত্বরণে যদি ঘনত্ব বাড়ে তবু কি হবে, ওখানে চাপ হচ্ছে বাড়বে। একটা একটা সিনেমা আছে, একটা বলিউডে একটা সিনেমা আছে যার নাম হচ্ছে গাজিয়া অ্যাটাক, গাজিয়া। হ্যাঁ, ওই ভারত এবং পাকিস্তানের মধ্যে সাবমেরিন, মানে সেটা মনে হয় আমাদের ছিল ওই সমুদ্রের নিচে, হ্যাঁ, যে যুদ্ধ হয়েছিল তার নিয়ে একটা সিনেমা আছে, সেটা গাজিয়া অ্যাটাক। তো ওই গাজিয়া অ্যাটাকে ওই বইয়ে দেখানো হয়েছে যে ওই সাবমেরিন যখন জলের মানে সমুদ্রে যখন অনেক নিচে প্রায় 300 মিটার গভীরে যখন চলে গিয়েছিল, তখন সাবমেরিন এত লোহার তৈরি সাবমেরিনের উপর জল কি পরিমাণে চাপ প্রয়োগ করেছে ওটা দেখানো হয়েছে। যদি সুযোগ হয় শুধুমাত্র এই চাপ জিনিসটাকে বোঝার জন্য ওই সিনেমাটা দেখতে পারো। টোটালটাই কিন্তু একটা শিক্ষামূলক একটা সিনেমা। যে অ্যাকচুয়ালি ওই এত বড় লোহার তৈরি সাবমেরিন জলের মধ্যে যখন ডুবেছিল, আমি গিয়েছিলাম ভাইজ্যাগ, আমি ভাইজ্যাগে গিয়েছিলাম 2019-এ। ওই ভাইজ্যাগে রামকৃষ্ণ বিচ আছে, হ্যাঁ, ওই ভাইজ্যাগে রামকৃষ্ণ বিচ যাকে বলে আরকে বিচ, ওই আরকে বিচের ওখানেই একটা বিশাল বড় সাবমেরিন রাখা আছে, এবং ওই সাবমেরিনে আমি ঢুকেছিলাম। এবং ওই সাবমেরিনটা মানে ওই সাবমেরিনটাই সেটা ওই ভারত আর পাকিস্তান যুদ্ধের সময় ওই সাবমেরিনটা কাজে লাগানো হয়েছিল, একদম মানে একদম ওটাই আসল সাবমেরিন। কিন্তু গাজিয়া অ্যাটাকে যে সাবমেরিন ওটাই সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমার ওখানে বললো ওই সাবমেরিনটা নাকি যুদ্ধে কাজে লেগেছে, এখন ওটা লাগে না, কারণ ওটা ব্রিটিশ আমলের, মানে ব্রিটিশ থেকে নেওয়া হবে। তো ওই সাবমেরিনটা আমি নিজে হাত দিয়ে দেখেছি, ভিতরে ভিতরে ঢুকেছি, একদম টোটালটাই লোহার। তাহলে ওই সাবমেরিন সমুদ্রের নিচে 300 মিটার যখন গভীরে যখন প্রবেশ করেছিল, তখন কি পরিমাণে চাপ প্রয়োগ হয়েছিল, এমন ওই 300 মিটার গভীরে সাবমেরিনের উপর যে পরিমাণে জল যে চাপ প্রয়োগ করেছিল, তার দরুন ওই সাবমেরিন ফুটা হয়ে গেছিল, সেটাও সিনেমাতে দেখানো হয়েছে। তার মানে কি, তাহলে যদি বাড়ে গভীরতা, যদি হাইট বাড়ে, তাহলে চাপ কি হবে, তাহলে চাপ বাড়বে, ঘনত্ব বাড়লে চাপ বাড়বে। এবং চাপ কি, এবং চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। চাপ কি, চাপ আমাদের স্কেলার রাশি। হ্যাঁ, চাপের কোনো মাত্রা, কোনো অভিমুখ নাই, আমরা যে কোনো দিকেই আমরা চাপকে কি, মানে অ্যাকচুয়ালি চাপ নির্ণয়ের জন্য শুধু মান দেওয়ার কোনো অভিমুখ নাই। মানে কি, যে চাপ আমার একটা স্কেলার রাশি, চাপ স্কেলার রাশি। এবং চাপ কেন স্কেলার রাশি আমরা সেটা জানবো নেক্সট ক্লাস। হ্যাঁ, একদম আমি টোটালটাই বুঝাই দেবো যে কেন চাপ স্কেলার রাশি। তোমাদের তো মনে হতে পারে যে চাপ মানে কি, যে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, তার মানে কি যে আমরা কি চাপ কি দিচ্ছি, শুধু এই লম্বভাবে বল প্রয়োগ করছি। তাহলে বল তো ভেক্টর, বাট চাপ ভেক্টর না। তাহলে চাপ কেন ভেক্টর না সেটা জানবো নেক্সট ক্লাসে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।